ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ৭ই অক্টোবর ২০২৩ সালের পর থেকে ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে তার ৬৯% মহিলা এবং শিশু। যারা এখনো বেঁচে আছে তাদের মধ্যে প্রায় ১১ লক্ষ মানুষ রিফিউজি ক্যাম্পে বসবাস করতেছে এবং তাদের মধ্যে ৬,৭৭,০০০ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। রিফিউজি ক্যাম্পগুলোতে যেখানে প্রতিদিন মিনিমাম ৩০০ ট্রাক খাবারের প্রয়োজন হয়, সেখানে প্রতিদিন ১১ ট্রাক খাবার ঢোকার অনুমতি দিচ্ছে ইসরায়েল। এভাবেই বিগত ৭২ বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের জীবনযাত্রার উপর নিয়ন্ত্রণ চালিয়ে আসছে। আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বের মানুষ ইসরায়েল বিরোধী আন্দোলন করছে। মানুষ বয়কট করছে ইসরায়েলি এবং আমেরিকান প্রোডাক্ট। বিভিন্ন দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো দেশে ইসরায়েলি জাহাজ ঢুকতেই দেওয়া হচ্ছে। এইসব আন্দোলনকারী এবং নিষেধাজ্ঞার একটাই চাওয়া, গাজায় যুদ্ধবিরতি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গাজায় যুদ্ধ অপরাধ করার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং তার জেনারেল গালাতের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। কিন্তু এই সব কিছু তোয়াক্কা না করে ইসরায়েল প্রায় প্রতিদিনই রিফিউজি ক্যাম্পগুলোতে বোমাবাজি করতেছে। ইসরায়েল আসলে কোথায় পাচ্ছে এত সাহস? এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা। ইসরায়েলের শুরু থেকে এখন পর্যন্ত সকল ধরনের অপকর্মে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পূর্ণ সাপোর্ট পেয়েছে। কিন্তু কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এত শক্ত রিলেশন তৈরি হয়েছে? কেন আমেরিকা প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছে ইসরায়েলের ইকোনমি এবং সামরিক শক্তি বাড়ানোর জন্য? ইসরায়েল আমেরিকার গল্প শুরু হয় ১৯৪৮ সালে, যখন প্রথম ইসরায়েল স্থাপন করা হয়। তখন বিশ্বের প্রথম নেতা হিসেবে হ্যারি ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। I also antagonized a lot of people by recognizing the state of Israel as soon as it was formed. কিন্তু তখন আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এই রকম দহরম মহরম সম্পর্ক ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়। আর এই কোল্ড ওয়ারের ব্যাটেল গ্রাউন্ড ছিল মিডল ইস্টের রিজার্ভ তেল এবং নদীপথগুলো। জিওগ্রাফিক্যালি আমরা যদি মিডল ইস্টকে দেখি, তাহলে দেখব মিডল ইস্টে যে নদীপথগুলো রয়েছে সেগুলো আমেরিকান ব্যবসায়ের জন্য অনেক কস্ট ইফেক্টিভ রুট এবং দেশগুলো রিজার্ভ তেলে ভরপুর। কিন্তু তখন মিডল ইস্টের উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল। ১৯৬৭ সালে সুয়েজ খাল এবং রেড সি পারাপারের অধিকার নিয়ে ইসরায়েল আরব যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল ইজিপ্ট, মিশর এবং জর্ডানকে ৬ দিনেই হারিয়ে দেয় এবং ফিলিস্তিন, সিরিয়া, ইজিপ্টের বেশ কিছু এলাকা দখল করে নেয়। বলা হয়ে থাকে এই যুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জনসন সোভিয়েত ইউনিয়নকে তার হটলিংগুলো ব্যবহার করে চুপ করিয়ে রাখেন। ইসরায়েল আরব 6 ডে ওয়ারে ইসরায়েলের সক্ষমতা, অ্যাগ্রাসন এবং কৌশল দেখে আমেরিকা বুঝতে পারে মিডল ইস্টকে কন্ট্রোল করতে হলে ইসরায়েলের মতো দেশকে আমেরিকার দরকার হবে। সিন্স দেন আমেরিকা চোখ কান বন্ধ করে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ১৯৭৩ সালের ৬ অক্টোবর ইজিপ্ট এবং সিরিয়া তাদের দখলকৃত এলাকা ফেরত নেওয়ার জন্য ইসরায়েল আক্রমণ করে এবং তাদের দখলকৃত এলাকা পুনরুদ্ধার করে। কিন্তু আমেরিকা যখন দেখলো ইসরায়েল যদি এই ওয়ার হেরে যায়, তাহলে ইসরায়েলের সাথে সাথে আমেরিকার ক্ষমতাও মিডল ইস্ট থেকে শেষ হয়ে যাবে। তাই ১০ অক্টোবর আমেরিকা ফুল স্কেলে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় ইসরায়েলকে। এই সহায়তা পেয়ে ইসরায়েল ফুল স্কেলে আবার ওয়ার শুরু করে দেয় এবং দখলকৃত এলাকাগুলো পুনরায় নিজেদের দখলে নিয়ে আসে। পাশাপাশি সিরিয়া এবং ইজিপ্টের আরো কিছু এলাকা দখল করে নেয়। ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট $৩০০ বিলিয়ন মার্কিন সহায়তা পায় ইসরায়েল, যার মধ্যে ৮০ মিলিয়ন অর্থনৈতিক সহায়তা এবং ২৩০ মিলিয়ন সামরিক সহায়তা। কিন্তু কখনো কি চিন্তা করেছেন ইসরায়েল হাই ইনকাম এবং হাই টেকনোলজি ইনোভেটিভ দেশ হওয়া সত্ত্বেও কেন এত সহায়তা পায়? আমেরিকার এই সহায়তার পিছনে ৩টি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমেরিকার ফরেন পলিসি, আর ইসরায়েলে ইনভেস্টের ফায়দাটা হচ্ছে মিডল ইস্টকে কন্ট্রোল করা এবং মিডল ইস্টের তেল নিজেদের মধ্যে বন্টন করা। পাশাপাশি সুইস খাল এবং রেড সির মতো গুরুত্বপূর্ণ নদীপথগুলো ব্যবহার করে আমেরিকার বিজনেস এশিয়াতে এক্সপ্যান্ড করা। দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকান পাবলিক ওপিনিয়ন। ৭ অক্টোবর ২০২৩ সালের আগে পর্যন্ত আমেরিকাতে ৭৫% আমেরিকান মনে করত ইসরায়েল আরব মুসলমানদের দ্বারা নির্যাতিত এবং হিউম্যান রাইটসের কেয়ারটেকার শুধুমাত্র আমেরিকাই ইসরায়েলকে সহায়তা করতে পারবে। এখানে আমি আসলে আমেরিকান পাবলিক ওপিনিয়নের দোষ দিব না, কারণ ৭ অক্টোবরের আগ পর্যন্ত আমেরিকান মানুষজনকে ওয়েস্টার্ন মিডিয়া যা দেখিয়েছে তারা তাই বিশ্বাস করেছিল। থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া এখন পুরো বিশ্ব জানে আসল সত্যটা কি। ৩ নম্বর কারণ হচ্ছে প্রো ইসরায়েলি গ্রুপ। আমেরিকাতে বেশ কিছু প্রো ইসরায়েলি গ্রুপ রয়েছে, তাদের মধ্যে এইপ্যাক অন্যতম। এই গ্রুপটি ৩০ লক্ষ মেম্বার এবং বিশাল ডোনার ট্যাঙ্ক রয়েছে। প্রো ইসরায়েলি এই গ্রুপটি ১৯৯০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আমেরিকার বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে $1.1 বিলিয়ন ডোনেট করেছে। তার মধ্যে ডেমোক্রেটদের $৬৮ মিলিয়ন এবং রিপাবলিকানদের $৪২ মিলিয়ন উল্লেখযোগ্য। পার্সোনাল পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য $5.7 মিলিয়ন পেয়েছেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, যেটা এইপ্যাকের সর্বোচ্চ ডোনেট কোনো পার্সোনাল পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য। বেসিক্যালি এই প্রো ইসরায়েলি গ্রুপগুলো ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা ব্রিজ তৈরি করে রেখেছে। আমেরিকা যদি কখনো কোনো বিষয়ে ইসরায়েলের সাথে একমত নাও হয়, এই গ্রুপগুলো উঠে পড়ে লাগে একমত হওয়ানোর জন্য। একবার এক ইন্টারভিউতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, хорошо одетые и в
темных, как у меня, костюмах, но только не с красным галстуком, а с черным. তো এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন কেন 70,000 টন বোমা গাজায় ব্যবহার করে 37,000 ফিলিস্তিনি নিহত করার পরেও আমেরিকার রাজনৈতিক নেতারা ইসরায়েলকে সাপোর্ট করছে। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেখানে যে প্রান্তে মানুষের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।